হ্যালো বন্ধুরা, আমি মোহাম্মদ হারুন আল রশিদ এবং এটা আমার ইউটিউব চ্যানেল হারুন বয়াজন। আজকে আমরা এই ভিডিওতে এসএসসি, স্কুল সার্ভিস কমিশন বা পাবলিক সার্ভিস কমিশন বা সিএসআইআর নেট যে কোনো এক্সামের জন্য একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে প্যালিও বোটানি। প্যালিও বোটানি মানে যেখানে ফসিল স্টাডি করা হয়। তো এই ভিডিওতে আমরা টাইপস অফ ফসিলস এবং প্রসেস অফ ফসিলাইজেশন এই ব্যাপারটা সম্পর্কে আলোচনা করব। চলো দেরি না করে শুরু করা যাক। প্রথম হচ্ছে স্টাডি অফ ফসিল। তাহলে আমরা প্যালিওন্টোলজি কাকে বলছি? প্যালিওন্টোলজি হচ্ছে স্টাডি অফ ফসিলস। ফসিলস কি হচ্ছে? একটা প্রাচীন যুগের অ্যানিমালের একটা ইমপ্রেশন, অর্থাৎ খুব প্রাচীন যুগে কোনো একটা অ্যানিমাল ছিল, কোনো পলি বা বালি বা আগ্নেয়শিলার মধ্যে সে চাপা পড়ে যায় এবং তার একটা ইমপ্রেশন থেকে যায় সেখানে, সেটা হচ্ছে ফসিলস। এবং এই ফসিল সম্পর্কে যে স্টাডি তাকেই বলছি আমরা প্যালিওন্টোলজি। তো প্যালিওন্টোলজি ফাদার অফ প্যালিওন্টোলজি কাকে বলা হয়? ফাদার অফ প্যালিওন্টোলজি বলা হচ্ছে লিওনার্দো দা ভিঞ্চি। ইতালির লিওনার্দো দা ভিঞ্চি তাকে বলা হয় ফাদার অফ প্যালিওন্টোলজি। আবার ফাদার অফ মডার্ন প্যালিওন্টোলজি বলা হয় কুভিয়েরকে ফাদার অফ প্যালিওন্টোলজি বলা হয়। এই প্যালিওন্টোলজি দুই রকমের হয়, টু টাইপস। একটা হচ্ছে প্যালিওজুলজি এবং একটা হচ্ছে প্যালিওবোটানি। একটা প্যালিওবোটানি এবং প্যালিওজুলজি। একটা প্যালিওবোটানি মানে যেখানে উদ্ভিদের জীবাশ্ম সম্পর্কে আলোচনা করা হয়। আর জীবাশ্ম আমাদের কেন আলোচনা করা হয়, জীবাশ্ম কেন আমাদের স্টাডি করা হয়, যে ইভলিউশনারি রিলেশনশিপ, কীভাবে একটা সিম্পল জীব থেকে একটা কমপ্লেক্স বা জটিল জীব এসছে এবং কোন একটা জীবের সঙ্গে অন্য জীবের কী সম্পর্ক সেটা বের করার জন্য আমরা প্যালিওন্টোলজি বা ফসিল স্টাডি করি। তাহলে প্যালিওন্টোলজি দু রকমের হয়, একটা হচ্ছে প্যালিওবোটানি, একটা প্যালিওজুলজি। অর্থাৎ প্রাণীদের জীবাশ্ম সম্পর্কে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে প্যালিওজুলজি, যেখানে প্ল্যান্ট সম্পর্কে আলোচনা প্যালিওবোটানি। তো প্যালিওন্টোলজি কি হলো? একটা স্টাডি অফ ফসিলস স্টাডি করাকে প্যালিওন্টোলজি বলি। এবং ইভলিউশন অফ লাইফ অন আর্থ, এবং কিভাবে পৃথিবীতে জীবনের উদ্ভব ঘটেছে সেই সম্পর্কে পড়াশোনা করাকে বলা হচ্ছে প্যালিওন্টোলজি। এটা এক্সপ্লেন করে রিপোর্ট হিস্টোরিক্যাল ইভেন্টস, অর্থাৎ আমাদের যে জিওলজিক্যাল টাইম স্কেল রয়েছে, অর্থাৎ পৃথিবী তৈরি হয়েছিল 4.8 বিলিয়ন ইয়ার্স আগতে, 3.6 বিলিয়ন ইয়ার্স আগতে তোমার প্রথম লাইফ পৃথিবীতে আসে। এবং সে সময় কারা এসেছিল এবং তারপরে কারা এসছে তাদের ফসিলস স্টাডি করে আমরা রিলেশন বের করতে পারি। ইট ইজ স্টাডি বিটুইন বায়োলজি অ্যান্ড জিওলজি মানে হচ্ছে ভূতত্ত্ববিদ্যা, অর্থাৎ মাটির ভিতরে যেসব জিনিস চাওয়া পড়ে আছে সেগুলো সম্পর্কে স্টাডি, আর বায়োলজি জীববিদ্যা। তাহলে এই প্যালিওন্টোলজি হচ্ছে বায়োলজি এবং জিওলজির মধ্যে ইন্টারকানেকশন। ফসিলস কোথায় পাওয়া যাচ্ছে? রক্সে পাওয়া যাচ্ছে। বিশেষ করে কোন রক? আগ্নেয়শিলা বা পাললিক শিলার মধ্যে এই রক্সটা বা মানে ফসিলসগুলো পাওয়া যাবে বেশিরভাগ ক্ষেত্রে। The study of fossils importance because informs us about evolutionary relationship. কেন ফসিল স্টাডি আমাদের খুব ইম্পর্টেন্ট? কারণ এটা আমাদের বিবর্তনগত যে ইতিহাস রয়েছে সেই সম্পর্কে, এবং বিবর্তনগত যে সম্পর্ক একটা জীবের সঙ্গে, এখন মানুষের সঙ্গে ইঁদুরের সম্পর্ক, মানুষের সঙ্গে শিম্পাঞ্জি ওরাংওটাঙ্গের সম্পর্ক, সেরকম সম্পর্কে আলোচনা করা। ফসিলস আর প্রিজার্ভড রিমেন্স। ফসিলস কি? আসলে সংরক্ষিত একটা অংশ, আর ট্রেস অথবা দাগ যেটা থেকে যাচ্ছে, এই যেগুলো হচ্ছে ট্রেস, এরকম ট্রেস থেকে যাচ্ছে বা একটা সংরক্ষিত অংশ থাকছে অফ অ্যানসিয়েন্ট অর্গানিজম। যে সমস্ত অ্যানিমালগুলো এই পৃথিবীতে নেই, তারা হয়তো বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু তাদের ছাপ কোনো পাথরের মধ্যে বা কোনো শিলার মধ্যে থেকে গেছে, সেটাই ফসিলস। মোটামুটি অ্যানি প্রিজার্ভড সাইন্স অফ লাইফ দ্যাট মোর দ্যান 10,000 ইয়ার্স ওল্ড কনস্টিটিউট ফসিলস। তাহলে ফসিলস হতে গেলে যে কোনো ইমপ্রেশনকে বা যে কোনো তোমার ছাপকে সে 10,000 বছর পুরনো হতে হবে। The fossils can preserve an entire ফসিলস কি হয়? পুরো অর্গানিজমটাই প্রিজার্ভ হতে পারে, সমস্ত জীবটাই প্রিজার্ভ হতে পারে, অথবা ওর কোনো একটা পার্ট, কোনো একটা অংশ প্রিজার্ভ হতে পারে, অথবা ওর কোনো একটা ছাপ
থেকে যেতে পারে। বোনস, সেলস, ফার, স্কিন, ফুটপ্রিন্ট, ফেদার্স অ্যান্ড লিভস ক্যান অলসো বিকাম ফসিলস। কোনো কোনো প্রাণীর হাড়, কাউরি আবার বাইরের যে সেল অর্থাৎ মোলাস্কা শ্রেণীর প্রাণীদের বিশেষ করে বাইরের দিকে যে সেল কভারিং থাকে অথবা তাদের পালক বা স্কিন বা তাদের ফুটপ্রিন্ট, এগুলো ট্রেস ফসিল বলি, বা ফেদার্স বা লিভস, এগুলো সবগুলো কী করতে পারে, ফসিল হিসেবে থেকে যেতে পারে। ফসিলস ক্যান ভেরি লার্জ হবে, সব ফসিলসগুলো আকারে বড় হতে পারে, খুব ছোট হতে পারে। স্মলেস্ট ফসিলগুলোকে আমরা কি মাইক্রো ফসিলস বলি। যে সমস্ত ফসিলের সাইজ মোটামুটি 0.1 থেকে 0.5 মিলিমিটার হয়। যে সমস্ত ফসিলের সাইজ মাইক্রো ফসিল কাকে বলছে, যাদের সাইজটা মোটামুটি 0.5 মিলিমিটার হয়, তারা হচ্ছে মাইক্রো ফসিলস। যেমন পোলেন, ফসিলস আর মাইক্রো ফসিলস। আর ফসিলস আবার অনেক বড় বড় আকারের হতে পারে, সেটা হচ্ছে ম্যাক্রো ফসিলস। যেমন এদের সাইজ 1 সেন্টিমিটার বা তার বেশি হবে। তাহলে ফসিলস মাইক্রো হতে পারে, ম্যাক্রো হতে পারে। ম্যাক্রো হতে গেলে ওর সাইজ 1 সেন্টিমিটারের বেশি হবে। যেমন এক্সাম্পল হচ্ছে পেট্রিফাইড ট্রিজ বা ডাইনোসর বোন, ডাইনোসরের হাড় সংরক্ষিত হতে পারে, বা কোন একটা গাছের গুঁড়ি, দেখুন এই গাছের গুঁড়িটা সংরক্ষিত হয়ে গেছে। প্রিজার্ভ রিমেন্স আর ডিফাইন্ড ফসিলস ইফ দ্য ওল্ডার। তাহলে কখন তাকে ফসিল বলবো, যখন সেটা 10,000 বছরের বেশি পুরনো হবে। এবার এই 10,000 বছর পুরনো বললাম, তো কীভাবে ফসিলসের এজ ডিটারমাইন করা যায় এটা ভালোভাবে আমাদের বুঝতে হবে। তার দুটো পদ্ধতি রয়েছে, একটা অ্যাবসোলিউট ডেটিং, একটা রিলেটিভ ডেটিং। অ্যাবসোলিউট মানে পারফেক্টলি তার এজ, ফসিলসের এজ নির্ণয় করতে হবে। কারণ দেখো, পৃথিবীতে যতগুলো রক রয়েছে বা যতগুলো অর্গানিজম রয়েছে, তাদের মধ্যে রেডিও আইসোটোপস প্রয়োজন রয়েছে। যেমন ইউরেনিয়াম রয়েছে, এদের হাফ লাইফকে বের করে তোমার করা হয়। যেমন হচ্ছে এই ধরনের কোনো একটা রকের মধ্যে ইউরেনিয়াম ছিল এবং ইউরেনিয়ামটা কি তার রেডিও অ্যাক্টিভিটি তেজস্ক্রিয়তার জন্য ওটা ধীরে ধীরে ক্ষয় হতে হতে একসময় কী হয়েছে, লেড পিবি 206-এ কনভার্ট হয়ে গেছে। তো এই ইউরেনিয়ামটা লেডে কনভার্ট হতে এর হাফ লাইফ যেটাকে বলা হয়, হাফ অ্যামাউন্ট কনভার্ট হতে টাইম লাগছে মোটামুটি তোমার 66 মিলিয়ন বছর, 66 মিলিয়ন ইয়ার্স। তাহলে এই ইউরেনিয়ামটা তোমার লেডে কনভার্ট করতে, অর্থাৎ 1% ইউরেনিয়াম লেডে কনভার্ট হতে টাইম লাগছে কত, 1% ইউরেনিয়াম লেডে কনভার্ট হতে টাইম লাগছে তোমার 66 মিলিয়ন বছর। তাহলে আমার যে রকটা পাচ্ছে আমি, সেই রকের মধ্যে যে জীবগুলো রয়েছে, সেখানে যে ইউরেনিয়াম রয়েছে, সেই ইউরেনিয়ামটা কতটা লেডে কনভার্ট হয়েছে তার রেশিওটা যদি বের করা হয়, তাহলে তার বয়স নির্ধারণ করা যায়। আবার তোমার কার্বন তেজস্ক্রিয় C12, এবার হচ্ছে কার্বনের ক্ষেত্রে কি হয়, কার্বনের ক্ষেত্রে রেডিও আইসোটোপ হচ্ছে C14। এই রেডিও আইসোটোপ মলিকিউলটি নন রেডিও আইসোটোপ মলিকিউলস C12-এ কনভার্ট হচ্ছে, এবং এটা মানে 1 গ্রামের হাফ গ্রাম C14 C12-এ কনভার্ট হতে টাইম লাগছে তোমার 5,600 মোটামুটি 5,000 ইয়ার্স, বা এখানে 5,730 বছর, 5,000 থেকে 5,730 বছর ইয়ার্স। তাহলে বলতে পারি আমরা বুঝবো কোনো একটা ফসিল চাওয়া পড়েছে, কোনো একটা অর্গানিজম চাওয়া পড়েছে, বা কোনো একটা রকের মধ্যে যে কার্বন রয়েছে, কার্বনটা C14 থেকে C12-এ কনভার্ট হতে গেলে, কারণ কার্বন হচ্ছে ব্যাকবোন অব দ্য অর্গানিক ম্যাটেরিয়াল। যে সমস্ত জীব রয়েছে, জীবের ব্যাকবোন হচ্ছে কার্বন। তো এই কার্বনটা C14 কার্বন C12 কার্বনে কনভার্ট হতে অর্ধেক পরিমাণ টাইম লাগে 5,000 থেকে 5,730 বছর। তো কোনো একটা ফসিলসের মধ্যে যে রকের মধ্যে সে ফসিলসটা রয়েছে, সেই ফসিলসের কার্বন কি পরিমাণে তোমার C12-এ কনভার্ট হয়েছে, সেই রেশিওটা বের করলে কিন্তু তাদের এজকে আমরা ডিটারমাইন করতে পারি। আবার কি হয়, পটাশিয়াম 14 ইউজ করা হয়। ইটস হাফ লাইফ 1.2 বিলিয়ন ইয়ার্স। আবার পটাশিয়াম 40 P40 এর হাফ লাইফ হচ্ছে তোমার 1.2 বিলিয়ন ইয়ার্স।
তো এই সমস্ত রেডিও আইসোটোপ ডেটিংয়ের মাধ্যমে আমরা কী করি, তোমার এজ ডিটারমাইন করা হয়। আবার রিলেটিভ ডেটিং মেথড, রিলেটিভ মান হচ্ছে কি আপেক্ষিক। ধরে নাও এখানে অনেকগুলো ফসিলস রয়েছে, এবার কোনো একটা ফসিলসের আমি এজ ডিটারমাইন করেছি, তো সেই সময়কার যে রকগুলো রয়েছে সেই রকের মধ্যে যে ফসিলসটা পাওয়া যাবে তার এজটা সেই ফসিলস, যার যে ফসিলটা আমরা জানি ইন্ডেক্স ফসিল, সেই ইন্ডেক্স ফসিলটার হিসেবে আমরা বলে দিতে পারি। অর্থাৎ কোনো একটা ফসিল যার ডেট আমাদের জানা আছে, সে তার সমসাময়িক যে কোনো রকের মধ্যে ফসিলসটা পাওয়া যায়, অন্য কোনো ফসিলস পাওয়া যায়, তবে তার ডেটটা অর্থাৎ রিলেটিভলি বলে দেওয়া যায়, সেটা হচ্ছে তোমার রিলেটিভ ডেটিং ফসিল। আর যে ফসিলসটার আমরা ডেটটা জানা থাকে তাকে ইন্ডেক্স ফসিল বলা হয়ে থাকে। ক্লিয়ার? এরপরে চলে আসি আমরা ফসিলাইজেশন প্রসেস, কিভাবে ফসিলস তৈরি হচ্ছে। তাহলে ফসিলস হচ্ছে কি প্রিজার্ভড অর্গানিক মেটেরিয়াল আর প্রিজার্ভড অর্গানিজম বডি। তো প্রথম হচ্ছে কি প্রিজার্ভড রিমেইনস। ধরুন একটা ফ্লাই, এই মস্কুইটো, সেই মস্কুইটা কোনো একটা প্ল্যান্টের যে প্রোডাক্ট অ্যাম্বার, মানে এক ধরনের আঠালো পদার্থ, সেই অ্যাম্বারের মধ্যে কোনো কারণে সে আটকে গেছে এবং তার মধ্যে প্রিজার্ভ হয়ে গেছে। এবার বিলিয়ন ইয়ার্স বা মিলিয়ন ইয়ার্স ধরে সে ওই অ্যাম্বারটার মধ্যে প্রিজার্ভ হয়ে থাকলো, তখন সেটাকে বলছি আমরা প্রিজার্ভ রিমেন্স। বলছে প্রিজার্ভেশন অফ অরিজিনাল স্কেলিটাল মেটেরিয়াল অ্যান্ড ইভেন সফট টিস্যু। ফর এক্সাম্পল, সাম ইনসেক্টস হ্যাভ বিন প্রিজার্ভ পারফেক্টলি ইন অ্যাম্বার which is ancient tree sap. In addition, several mammoths and even a Neanderthal hunter have been discovered frozen glacier, বা কোনো একটা গ্লেসিয়ারের মধ্যে নিয়ান্ডারথাল হান্টার প্রিজার্ভ হয়ে থেকে গেছে, মানে অর্গানিজমস বডিটা তোমার প্রিজার্ভ হয়ে যাচ্ছে। অথবা কোনো কোনো সময় হতে পারে তার স্কিন, হেয়ার বা অর্গানস অফ অ্যানসিয়েন্ট ক্রিচার আর প্রিজার্ভ হতে পারে। সায়েন্টিস্ট হ্যাভ কালেক্টেড দ্য ডিএনএ ফ্রম দিস রিমেন্স অ্যান্ড কম্পেয়ার ডিএনএ সিকোয়েন্স টু দোজ অফ মডার্ন ক্রিচার্স। এবার যে অ্যানিমালটা ওখানে থেকে গেল, সে অ্যানিমালটার বডি থেকে ডিএনএ কালেক্ট করলো সায়েন্টিস্টরা বা আর্কিওলজিস্টরা। এবার হচ্ছে কী করছে, সেই ডিএনএটা কম্পেয়ার করলে এখনকার মডার্ন অ্যানিমালসদের সঙ্গে, বলে তখন দেখা যাবে যে কার সঙ্গে কার রিলেশন কতটা রয়েছে। এবার 2 নম্বর পয়েন্ট রয়েছে পার মিনারালাইজেশন। এটা বুঝতে গেলে এই ছবিটা লক্ষ্য করো। ধরুন একটা সমুদ্রের মধ্যে বা একটা নদীর মধ্যে একটা ডাইনোসর ডুবে গেছে। এবার ডাইনোসরের বডিটা ধীরে ধীরে তোমার কি হচ্ছে, ওখানকার যে পাললিক শিলা রয়েছে, সেডিমেন্টারি রক, তার মধ্যে প্রিজার্ভ হয়ে যাচ্ছে, তার মধ্যে ঢুকে পড়ছে। এবার অনেক কাল ঢুকে থাকার পর তার যে ফ্লেশগুলো রয়েছিল, সেই ফ্লেশগুলো সব পচে নষ্ট বেরিয়ে যাচ্ছে। এবং যে ফাঁকা জায়গাগুলো ছিল, সেই ফাঁকা জায়গাতে বিভিন্ন ধরনের মিনারেলস, যেমন সিলিকা হতে পারে, ক্যালসিয়াম হতে পারে, ইত্যাদি ঢুকে গিয়ে তার একটা ইমপ্রেশন সে পাললিক শিলার মধ্যে তৈরি করছে। সেটাকে বলছি আমরা পার মিনারালাইজেশন। ওকে, এখানে ফর্মুলেশন আশা করি বুঝতে পেরেছো। এখানে যেমন এই ছবিটা দেখো, দিস ফসিলস ফর্ম দ্য রোড ক্যানিয়ন ফর্মেশন মিডল পার্ম টেক্সাস হ্যাভ বিন সিলিসিফাইড। মানে ফসিলসটা কী হয়েছিল, সে ফসিলসের যা ফ্লেশগুলো ছিল, মাংসগুলো ছিল, সেগুলো সব বেরিয়ে গেছে, ফাঁকা জায়গাগুলো সিলিকা দ্বারা পূর্ণ হয়ে গেছে এবং সেটা একটা ইমপ্রেশন বা একটা ছাপ তৈরি করে রেখে দিয়েছে। এটা হচ্ছে পার মিনারালাইজেশন। 3 নম্বর হচ্ছে মোল্ড বা কাস্ট। ধরে নাও একটা মোলাস্কাস শ্রেণীর প্রাণী, এটা হচ্ছে মোল্ড বা কাস্ট। একটা মোলাস্কাস শ্রেণীর প্রাণী তোমার কি হয়েছে, কোনো একটা রকের মধ্যে চাপা পড়ে গেছে এবং তার ফলে তার বডি থেকে সমস্ত ফ্লেশ বা তার সফট টিস্যুগুলো সব বাইরে বেরিয়ে গেছে। ইভেনলি তার বনগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু তার একটা ছাপ সেই থেকে গেছে সেই রক্তের মধ্যে, সেটাকে আমরা মোল্ড বলছি। ইন সাম কেসে দ্য অরিজিনাল বোন অর সেল ডিজলভ অ্যাওয়ে। তাহলে অরিজিনাল বোনটা বা সেল অর্থাৎ বডি কভার মোলাস্কাদের ক্ষেত্রে সেটা ডিজলভ হয়ে গেছে, লিভিং বিহাইন্ড অ্যান এমটি স্পেস, তার ফলে একটা ফাঁকা জায়গা রেখে দিয়েছে। ইন দ্য শেপ অফ দ্য সেলার বোন, তো যে ধর একটা শামুক কোনো একটা শিলার মধ্যে চাপা পড়েছে, এবার শামুকের সেলটাও গলে গেছে, আবার ওর ভিতরে মাংসগুলো সব গলে বেরিয়ে গেছে, কিন্তু সেলটার একটা ছাপ সেই রকের মধ্যে থেকে গেছে, তখন সেটাকে আমরা বলছি মোল্ড বা কাস্ট। Many mollusks, bivalves, snails, squid are commonly found mold বা cast because their cells dissolve easily.
ওকে, এবার রিপ্লেসমেন্ট মানে কোনো একটা জিনিস অন্য জিনিস দ্বারা রিপ্লেস হচ্ছে। ইন সাম কেসেস দ্য অরিজিনাল সেল অর বোনস ডিজলভ অ্যাওয়ে অ্যান্ড ইজ রিপ্লেসড বাই ডিফারেন্ট মিনারেলস। এখানে কিন্তু কী হলো, মোল্ড বা কাস্টের ক্ষেত্রে কী হলো, এখানে কিন্তু পুরো সেলটাই ডিজলভ হয়ে গেছে, কিন্তু এক্ষেত্রে কী হলো, সেল এবং ফাঁকা জায়গা থেকে গেছে এখানে, কিন্তু এদের ক্ষেত্রে কী হচ্ছে, সেল বা বডিটা পুরো ডিজলভ হয়ে বেরিয়ে যাচ্ছে, সেই ফাঁকা জায়গাটা ফাঁকা না থেকে কোনো মিনারেলস দ্বারা সেটা কভার হয়ে যাচ্ছে। সেই মিনারেলসগুলো কী হতে পারে, ডলোমাইট হতে পারে, কোয়ার্টজ হতে পারে, পাইরাইট হতে পারে। ইফ কোয়ার্টজ ফসিলস আর সারাউন্ডেড বাই ক্যালসাইট ম্যাট্রিক্স, দ্য ক্যালসাইট ক্যান বি ডিজলভ অ্যাওয়ে বাই অ্যাসিড লিভিং বিহাইন্ড এক্সটিকুইসলি সূক্ষ্ম প্রিজার্ভ কোয়ার্টজ ফসিল। তাহলে কী হচ্ছে, ধরে না একটা ফসিলস যেটা কোয়ার্টজ, অর্থাৎ ওর ওর যে খোলস ছিল সেখান থেকে সমস্ত জিনিস বেরিয়ে গেছে, ফাঁকা জায়গা না থেকে সেটা কোয়ার্টজ দ্বারা হয়েছে, ভর্তি হয়ে গেছে। এবার এই কোয়ার্টজের চারিদিকে যদি সিলিকার কভার হয়, তো অ্যাসিড দিয়ে সিলিকাটাকে রিমুভ করা যাবে এবং একবারে পিওর এরকম ধরনের তোমার সেই অ্যানিমালটার ছাপের মতো একটা ইমপ্রেশন থেকেই যাবে, সেটাকে আমরা বলছি রিপ্লেসমেন্ট। ওয়েন পারমিনারাইজেশন অ্যান্ড রিপ্লেসমেন্ট অকার টুগেদার, যখন পারমিনারালাইজেশন মানে যেখানে মিনারেল সাবস্টেন্স ঢুকে যাচ্ছে, আবার রিপ্লেসমেন্ট মানে সেই মিনারেলসটা কাকে রিপ্লেস করছে, সেই সব টিস্যুগুলোকে রিপ্লেস করছে বা সেলটাকে রিপ্লেস করছে, তখন সেটাকে আমরা বলছি পেট্রিফিকেশন। ওকে, এটা এক্সাম্পল হচ্ছে এই স্নেলের ছবিটা। কম্প্রেশন, সাম ফসিলস ফর্ম when their remains are compressed by high pressure। এবার ধরুন শিলার মধ্যে কোনো একটা গাছের স্ট্রাকচার চাপা পড়ে গেছে, ওকে, একটা ব্রাঞ্চ চাপা পড়ে গেছে এবং সেটা যখন রক তৈরি হতো না, হাই প্রেশারের ফলে তার একটা ছাপ সে রকের মধ্যে পড়ে গেছে। ডার্ক ইমপ্রিন্ট অন ফসিল, কম্প্রেশন ইজ মোস্ট কমন ফসিলস লিভস অ্যান্ড ফার্নস, মানে যে কোনো গাছের পাতা বা ফার্নগুলো এভাবে পাওয়া যাচ্ছে। আবার ইমপ্রেশন কি, কম্প্রেশন এবং ইমপ্রেশন দুটো একই জিনিস, কিন্তু পার্থক্য কোথায় রয়েছে, বলছে ইমপ্রেশনটা কি দেখে নাও, লিভিং অর্গানিজম অন সফট সেডিমেন্ট দ্যাট লেটার হার্ডেন ইনটু রকস। তাহলে এটা একটা ছাপ থাকলো, কিন্তু এটা হার্ডেন রকসে কনভার্ট হয়েছে, শক্ত হয়ে গেছে। এবার এই ছাপের মধ্যে অর্গানিক মেটেরিয়াল খুঁজে পাবে, কিন্তু এখানে কোনো অর্গানিক মেটেরিয়াল থাকবে না, সম্পূর্ণ অর্গানিক মেটেরিয়ালটা বা জীবের যে সমস্ত অংশগুলো সেগুলো সব বেরিয়ে গেছে এবং সেখানে শুধু ছাপটা রয়েছে, সেখানে ইমপ্রেশনটা রয়েছে। কিন্তু কম্প্রেশন হচ্ছে কি, হাই প্রেশারের ফলে ওর একটা ইমপ্রেশন তৈরি হয়েছে, মানে একটা ছাপ তৈরি হয়েছে, কিন্তু সেই ছাপের মধ্যে অর্গানিক মেটেরিয়ালগুলো বর্তমান রয়েছে। এটাই কম্প্রেশন পার্থক্য। এরা দুটোই প্রেশারে তৈরি হয়, কিন্তু এর ক্ষেত্রে কি হচ্ছে, অর্গানিক মেটেরিয়াল থাকছে, এর ক্ষেত্রে অর্গানিক মেটেরিয়াল থাকে না। এই জন্য নেগেটিভ ইমেজ অফ মোল্ড অফ দ্য অর্গানিজমস বলা হয়। এটাকে কেউ নেগেটিভ ইমেজ রিপ্রেজেন্ট করছে, যেখানে অর্গানিজমটা কিছু নেই কিন্তু অর্গানিজমের ছাপ রয়েছে, আর এখানে অর্গানিক ম্যাটেরিয়ালগুলো থাকছে। এরপর আমরা বসবো টাইপস অফ ফসিলস। তা ফসিলসকে কত ভাগে ভাগ করা যাচ্ছে। তাহলে প্রথম দেখো আমাদের বলছে বডি ফসিল। তো বডি ফসিল মানে কি, যখন একটা অ্যাম্বারের মধ্যে একটা অর্গানিজম, সে ইনসাইডে কোন ইনসাইডগুলো যখন পুরোপুরি থেকে যাচ্ছে, পুরো বডিটাই থেকে যাচ্ছে, ক্ষতি হচ্ছে, নষ্ট হচ্ছে না, তখন সেটাকে বডি ফসিল বলছি। বা কোনো একটা ম্যামাথ ধরো না গ্লেসিয়ারের মধ্যে চাপা পড়ে গেল, কোনো একটা জীব গ্লেসিয়ারের মধ্যে চাপা পড়ে গেল, এবার ঠান্ডা বরফের মধ্যে সে নষ্ট হয় না, তার পুরো বডিটাই তোমার প্রিজার্ভ হয়ে থেকে যায়, তখন সেটাকে বলছি আমরা বডি ফসিল। ট্রেস ফসিল, ট্রেস মানে কি, ধরে নাও একটা সেডিমেন্টারি রক বা একটা অর্গানাইজেশনের মধ্যে কোনো একটা অ্যানিমাল হেঁটে গেছে, হেঁটে যাওয়ার পর তার পায়ের ছাপটা শিলার উপর থেকে গেছে, সেই ছাপটা যখন কোনো কারণে প্রিজার্ভ হয়ে গেছে তোমার ওই রকের মধ্যে, সেটাকে বলছি আমরা ট্রেস ফসিল। যেমন এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছ, কোনো একটা অ্যানিমাল রকের উপর দিয়ে হেঁটেছে, তার একটা ইমপ্রেশন থেকে গেছে, এটা বিশেষ করে আগ্নেয় শিলার ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে। এবার মলিকুলার ফসিল, ধরুন এই মাছটা নর্মালি কী হয়, এভাবে ফসিলসে তোমার পাওয়া যাচ্ছে যে ওর সমস্ত ফ্লেশগুলো বেরিয়ে গেছে, শুধুমাত্র ওই স্কেলিটনটা প্রিজার্ভ অবস্থা আছে। যদি এবার কি করছে দেখো, বায়োলজিক্যাল মলিকিউলস, যে কোনো বায়োলজিক্যাল সে প্রোটিন হতে পারে, লিপিড হতে পারে, কার্বোহাইড্রেট হতে পারে, বা তোমার হচ্ছে কোনো অ্যামাইনো অ্যাসিড হতে পারে, ডিএনএ আরএনএ হতে পারে, সেগুলো মানে অ্যানিমালটা পুরো বেরিয়ে গেছে, কিন্তু সেই মিনারেলসগুলো রকের মধ্যে থেকে গেছে, তখন সেটাকে আমরা বলছি মলিকুলার ফসিল। তো মলিকুলার ফসিলস অলসো নোন অ্যাজ বায়োমার্কার্স অর বায়োসিগনেচার। মলিকুলার ফসিলসের আরেকটা নাম হচ্ছে বায়োমার্কার বা বায়োসিগনেচার।
সেলুলার বায়োসিনথেটিক প্রোডাক্টস, সেলুলার বায়োসিনথেটিক প্রোডাক্ট মানে প্রোটিন, লিপিড, কার্বোহাইড্রেট, ডিএনএ, আরএনএ এগুলো, দ্যাট আর ইন্টিগ্রেটেড ইনটু সেডিমেন্ট অ্যান্ড ইভেনচুয়ালি ইনটু রক্স, মানে কোনো একটা জীবের ফ্লেশ সব নষ্ট হয়ে গেছে কিন্তু তার বায়োমলিকুলসগুলো সেই রকের মধ্যে থেকে গেছে, তখন সেটাকে আমরা বলছি molecular fossils. Many of these compounds undergo well-known change and can be last billion of years. Molecular fossils, also known as cellular biosynthetic products that are integrated into sediment. Many of these compounds undergo well-known change. তাহলে molecular fossils কি হলো, যে শুধুমাত্র যেগুলো সেলের প্রোডাক্ট বায়োমলিকুলস, সে বায়োমলিকুলসগুলো রকের মধ্যে থাকবে কিন্তু অর্গানিজমটা থাকবে না, সেটা মলিকুলার ফসিলস। এরপর আমরা বলছি কার্বন ফসিল। কার্বন অ্যান এলিমেন্ট ফাউন্ড ইন বায়োলজিক্যাল থিংস, যত বায়োলজিক্যাল থিংস কারণ অর্গানিক ম্যাটেরিয়ালের ব্যাকবোনই হচ্ছে তোমার জীবের ব্যাকবোনই হচ্ছে কার্বন। ওকে, তো সুতরাং এই কার্বন যে বায়োলজিক্যাল থিংস ইজ প্রেজেন্ট ইন অল লিভিং থিংস। হোয়েন অ্যান অর্গানিজম ডাই, যখন একটা জীব মারা যাচ্ছে, অ্যান্ড ইজ বিউরিড আন্ডার সেডিমেন্ট, যখন একটা কোনো শিলার মধ্যে থেকে দাফন করা হচ্ছে বা চাওয়া পড়ে যাচ্ছে, দ্য ম্যাটেরিয়াল দ্যাট মেক আপ দ্য ক্রিয়েচার ডিকম্পোজেস লিভিং অনলি কার্বন। তাহলে সেই রকের মধ্যে জীবটা পচে গলে বেরিয়ে গেল কিন্তু তার কার্বনগুলো থেকে গেল, সেটাই হচ্ছে তোমার কার্বন ফসিল। দ্য টাইনি কোটিং কার্বন লেফট বিহাইন্ড ক্যান রিভিল ডেলিকেট কম্পাউন্ড অফ অর্গানিজম সাচ এজ লিভস অর প্ল্যান্ট ফান্ড ফসিলস ডেটিং 300 মিলিয়ন ইয়ার্স। তাহলে ওই কার্বনগুলো আর নষ্ট হচ্ছে না, ওরা 300 মিলিয়ন বছর ধরে থেকেই যাচ্ছে। এবার সিউডো ফসিল, অনেক সময় কি হয় যখন রক ফর্মেশন হয় হাই টেম্পারেচার হাই প্রেশারের দ্বারা, যখন রক ফর্মেশন হয় তো সেখানে ওয়াটারি সলিউশন হতে পারে বা অন্য কোনো কারণে সে রকের মধ্যে বিভিন্ন ধরনের ছাপ থেকে যায়, ইমপ্রেশন থেকে যায়, সেই ইমপ্রেশনগুলোকে মনে হয় যে ফসিলস কিন্তু আদৌ ফসিলস না, সেটাই বলা হচ্ছে সিউডো ফসিলস। পেট্রিফিকেশন, পেট্রিফিকেশন নয় পারমিনারালাইজেশন, দ্য মোস্ট প্রিভেন্ট মেথড অফ ফসিলাইজেশনের সবচেয়ে মানে বেশি হয় ফসিলস তৈরি হয় এই পেট্রিফিকেশনের মাধ্যমে। এখানে কি হচ্ছে, যে কোনো একটা অর্গানিজম যখন তোমার কোনো একটা রকের মধ্যে কোনো শিলার মধ্যে চাওয়া পড়ে যাচ্ছে, তার সেল হতে পারে, বোন হতে পারে, টুথ হতে পারে, তখন কি হচ্ছে, মিনারেল রিচ ফ্লুইডস ট্রাভেলিং থ্রু দ্য পোরাস রক ম্যাটেরিয়াল অ্যান্ড গেটস লোডেড উইথ প্রিজার্ভ মিনারেলস লাইক ক্যালসিয়াম, কার্বন, সিলিকা। মানে এটা আগে পড়েছি আমরা যে যখন একটা জীব মাটিতে চাওয়া পড়ে, সে শিলার মধ্যে চাওয়া পড়ে গেল, তো ওর ফ্লেশগুলো পুরোপুরি সব বেরিয়ে গেল, যে বোন একটু হার্ড পার্ট, সেই বোনের ভিতরে ফাঁকা স্থান তৈরি হলো, সেই ফাঁকা জায়গায় কি হলো, ক্যালসিয়াম কার্বনেট বা সিলিকাগুলো গিয়ে যে ভরাট হয়ে গেল, ভরাট হওয়ার ফলে একটা ছাপ তৈরি করলো, তখন সেটাকে আমরা পেট্রিফিকেশন বলছি। ওকে, পেট্রিফিকেশন, পেট্রিফাইড, ল্যাটিন ওয়ার্ড পেট্রা মিনস রক অর স্টোনস, ক্লিয়ার, পেট্রিফাইড ফসিলস। এবার দেখো কপ্রোলাইট। কপ্রোলাইট কথার অর্থ হচ্ছে যখন কোনো একটা শিলার মধ্যে কোনো একটা প্রাণীর মল, ওকে, তার ফিসেসগুলো, মলগুলো জমা হয়ে থেকে যাবে, তখন সেটাকে আমরা বলছি কপ্রোলাইট। গ্যাস্ট্রোলিথ কাকে বলা হয়? গ্যাস্ট্রোলিথ হচ্ছে কোনো প্রাণীর, ধরে নাও স্টোম্যাক ম্যাটেরিয়াল অর্থাৎ পাকস্থলীর মধ্যকার জিনিসগুলো যখন কোনো শিলার মধ্যে প্রিজার্ভ হয়ে থাকবে, তখন সেটাকে আমরা গ্যাস্ট্রোলিথ বলছি। মানে তার স্টোম্যাকের ভিতরে যে অংশগুলো, ভিতরে যে মেটেরিয়াল, ফুড মেটেরিয়ালগুলো, সেগুলো হচ্ছে রকে কনভার্ট হয়ে গিয়ে প্রিজার্ভ হয়ে গেছে। মাইক্রোফসিল, যে সমস্ত ফসিলসের সাইজ মোটামুটি তোমার 0.5 মিলিমিটার, যেগুলো অণুবীক্ষণের সাথে দেখতে পাওয়া যায়, তারা হচ্ছে মাইক্রোফসিল, যেমন বিভিন্ন ব্যাকটেরিয়াদের ফসিলগুলো। সাব ফসিল, সাব ফসিল হচ্ছে সাধারণত 10,000 বছরের কম পুরাতন জীবদেহ, যা পাতন মানে লেস দেন আমরা বলি ফসিলস মানে 10,000 বছর পুরনো হতে হবে, কিন্তু লেস দেন 10,000 ইয়ার্স, যে সমস্ত ফসিলগুলো লেস দেন 10,000 ইয়ার্স ওল্ড, তাদেরকে আমরা সাব ফসিল বলি। আনইউজুয়াল ফসিল বা অস্বাভাবিক তোমার জীবাশ্ম, যখন কোনো বিশেষ পরিবেশীয় অবস্থায় জীবদের প্রায় পুরোটাই বা দেহের বেশিরভাগ অংশ পাথরের মধ্যে সংরক্ষিত হবে, তখন তাকে অস্বাভাবিক জীবাশ্ম বলে। মানে মোস্ট অফ দ্য বডি পার্ট or
হোল বডি যখন প্রিজার্ভ হচ্ছে তখন সেটাকে আমরা বলছি আনইউজুয়াল ফসিলস। এক্সাম্পল হচ্ছে সাইবেরিয়াতে আবিষ্কৃত ম্যামথ বডি, ব্যাভেরিয়ান পাওয়া আর্কিওপটেরিক্স। তাহলে এর এক্সাম্পল হয়ে গেল আর্কিওপটেরিক্স, যেখানে পুরো বডিটাও পাওয়া যাচ্ছে। আর্কিওপটেরিক্স, সাইবেরিয়ান ম্যামথ, সাইবেরিয়ান ম্যামথ। ওকে, এটা হচ্ছে তোমার একটা আনইউজুয়াল ফসিল বা অস্বাভাবিক ফসিল, যেখানে পুরো বডিটাই প্রিজার্ভ হয়ে গেছে। এবার মোল্ড। মোল্ড মানে ছাঁচ। ছাঁচ মানে কি হচ্ছে দেখো, মোল্ড মানে হচ্ছে পাথরের মধ্যে জীবদেহ আটকা পড়ার পর জীবদেহ পচনে নষ্ট হলে পাথরের মধ্যে যে ফাঁকা জীব ছাপতে হয়, এই যে মোল্ড এখানে তোমাদের এই জীব দেখো, এই যে একটা জীব, একটা স্নেল ধরে নয়, এর মধ্যে পাথরের মধ্যে আটকা পড়ে গেছিল। এবার স্নেলের বডিটা পুরোটা নষ্ট হয়ে বেরিয়ে গেছে বলে এই পাথরের মধ্যে ফাঁকা জায়গা থেকে গেছে, সেটাকে আমরা বলছি মোল্ড। এবার কাস্ট বলা হয়। অনেক সময় মোল্ডের মধ্যে আবার এই ফাঁকা জায়গা থাকলে, মানে এমটি প্লেস থাকলে সেটা হচ্ছে এমটি প্লেস, সেটা হচ্ছে মোল্ড। আর এমটি প্লেস কভার বাই মিনারেলস, এমটি প্লেস ফিল্ড বাই মিনারেলস। এক হচ্ছে কোনো পাথরের মধ্যে কোনো একটা জীব চাপা পড়ে গেছে, জীবটা যখন মানে বোন বলো বা সে বলো বা তোমার ব্লেস বলো, সেগুলো পচে গলে বেরিয়ে গেল, বাকি জায়গাটা ফাঁকা থেকে গেল, সে ফাঁকা জায়গাটা একটা ছাপ থেকে গেল, সেটাকে আমরা বলছি মোল্ড। আর এই ফাঁকা জায়গাটা যখন মিনারেলস দ্বারা ভরাট হয়ে যাচ্ছে তখন সেটাকে আমরা বলছি কাস্ট। তো এই হচ্ছে আমাদের ফসিলসের উপরে ভিডিও শেষ হলো। ফসিলসের উপরে যত রকমের কোয়েশ্চেন হয় সব এখান থেকে তোমরা পাবে। তো ভিডিওটি দেখার জন্য তোমার ধন্যবাদ, থ্যাংক ইউ। ও কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।